2024 লোকসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেসকে 2019-এর চেয়ে ভালো ফল করতে হয় তাহলে অবশ্যই রাজ্যে 1000 দিনের চেয়েও বেশি সময়ে বসে থাকা চাকরি প্রার্থীদের অর্থাৎ যোগ্য চাকরি প্রার্থীদের দ্রুতই চাকরির নিয়োগপত্র দিতে হবে। আর এই কন্ডিশন যখন বুঝে গেছে তৃণমূল কংগ্রেস, তখন তৃণমূল কংগ্রেসের অন্দরে সেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশার বাণী সামনে রেখেই তৃণমূল কংগ্রেস এখন এগিয়ে চলেছে। আপনারা জানেন গত শনিবার মেয়ো রোডে এসএলএসটি অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্কুলের চাকরি প্রার্থীদের আন্দোলন 1000 দিন পূর্ণ করেছে। আমি সোমবার যখন এই কন্টেন্টটা তৈরি করছি তখন তাদের আন্দোলন অর্থাৎ তাদের ধর্ণা কর্মসূচির আন্দোলন 1002 দিনে পা দিয়েছে। আর 1000 দিনে যখন শনিবার তাদের ধর্ণা কর্মসূচি পা দিল, সেই সময়েও প্রথমে শাসক দল তৃণমূলের ঘুম ভাঙেনি। তখনও শাসক দল তৃণমূল সকালবেলা খবরের কাগজ পড়তে পড়তে চায়ে চুমুক দিতে দিতে যখন রাজ্যের প্রথম সারি সংবাদপত্রে শিরোনামে জায়গা না পেলেও দ্বিতীয় বা তৃতীয় পাতায় কারোর সম্পাদকীয় বা কারোর ভেতরের পাতায় শহরের পাতায় জায়গা পায় এসএলএসটির এই আন্দোলনকারীদের 1000 দিনের এই দীর্ঘ আন্দোলন কর্মসূচি, তখনও হয়তো তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বুঝতে পারেনি যে 1000 দিন ধরে যে এসএলএসটির চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন তাদের মধ্যেই একজন মহিলা আন্দোলনকারী যার নাম রাসমণি পাত্র, তিনি তাদের অন্যতম চিন্তার কারণ হয়ে উঠতে চলেছেন। আন্দোলনের প্রতিবাদে অর্থাৎ নিজেদের দাবি এবং তা এখনো পর্যন্ত পূর্ণ না হওয়ার প্রতিবাদে রাসমণি একজন মহিলা হওয়া সত্ত্বেও নিজের চুল বিসর্জন দেন, নিজের মাথা কামিয়ে রাজ্য সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জানান। তাদের দাবি একটাই, চাকরি আমাদের চাই। শুধু রাসমণি নন, তার সঙ্গে আরও একজন পুরুষ আন্দোলনকারীও নিজের মাথা কামিয়ে নেন। আর এই ছবি দেখে শনিবার সকাল থেকে রাজ্যের মানুষ দুলে গেছিল। আর তারপর যখন রাজ্যের মানুষের মনে নতুন করে এই এসএলএসটি চাকরি প্রার্থীদের এখনও কেন 1000 দিন হয়ে গেল রাস্তায় বসে থাকতে হচ্ছে চাকরির দাবিতে, এই প্রশ্ন উঠতে শুরু করলো, যখন ট্রেনে, বাসে, রাস্তায়, অফিস পাড়ায়, এমনকি বিকাশ ভবনের অন্দরেও এই খবর যখন মানুষের হাতের ফোনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের চোখের সামনে উঠে আসতে শুরু করলো, হোয়াটসঅ্যাপের দ্বারা একে অপরকে শেয়ার করতে শুরু করলো, তখন নড়ে বসলো ব্রাত্য বসুর শিক্ষা দপ্তর। তড়িঘড়ি শনিবার আন্দোলন মঞ্চে পৌঁছে যায় বিরোধী সমস্ত রাজনৈতিক দল। বিজেপি, কংগ্রেস, সিপিআইএম এর রাজনৈতিক নেতা নেত্রীরা পৌঁছে যান বিমান বসু খোদ। বিমান বসুকে সরাসরি একটি প্রশ্ন করতে হয়, এই 1000 দিনের মধ্যে তিনি বা তার দলের কজন সদস্য আন্দোলনে এসেছেন, শুধু তাই না আন্দোলনের হয়ে গলা মিলিয়েছেন বা রাজ্য সরকারকে সরাসরি প্রশ্ন করেছেন যদিও বা সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, তাও আসন্ন ভোটকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য। কংগ্রেসেরও একই ছবি, কংগ্রেসের তরফেও এসে রাজ্য সরকারের কাছে প্রশ্ন তোলা হয় এবং একই সঙ্গে দুর্নীতিকে নিশানা করে নিজেদের রাজনৈতিক ঘুঁটি সাজানোর চেষ্টা শুরু হয়। আর বিজেপির তরফে যখন আসা হয়, বিজেপিরও একই কৌশল। আর শেষ বেলায় উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। আপনারা জানেন তাকে লক্ষ্য করে জুতো ছোঁড়া হয়, কিন্তু সেই জুতো তার গায়ে লাগেনি। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে এখনও অবধি কুণাল ঘোষ এই শিক্ষা দুর্নীতি এবং শিক্ষা দুর্নীতির জেরে নিয়োগ বন্ধ হওয়ার ফলে যারা আন্দোলন করছেন, রাস্তায় বসে রয়েছেন এই 1000 দিন, তাদের সঙ্গে যারাই তৃণমূলের দেখা করতে গেছেন বা এই দুর্নীতির জেরে যারা গ্রেফতার হয়েছেন, প্রত্যেকের সামনেই উড়ে এসছে কখনো এক পাটি, কখনো এক জোড়া জুতো। আর ঠিক তেমনটাই ছবি কুণাল ঘোষের সঙ্গেও ঘটেছে, কিন্তু কুণাল ঘোষ তাতে পালিয়ে যাননি। কুণাল ঘোষ সেই মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তিনি প্রতিশ্রুতি দেন 11 তারিখ বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সাথে আন্দোলনকারীদের বিশেষ বৈঠক হবে এবং সেই বৈঠকে প্রতিনিধিত্ব করবেন কুণাল ঘোষ। আর সেই মতো সোমবার বিকাশ ভবনে হয় বৈঠক। প্রথমত রাজ্যের রাজনৈতিক বিরোধী দলগুলি মনে করেছিল এই আন্দোলনকারী চাকরি প্রার্থীরা হয়তো
রাজনৈতিকভাবে বিজেপি, কংগ্রেস বা সিপিআইএমকে সামনে রেখে তাদের রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু আন্দোলনের প্রথম লগ্নেই এই আন্দোলনকারীরা একটা ব্যাপার বুঝে গেছেন যে তাদের মঞ্চে যখনই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আসবেন, সে শাসক দলের হোক বা বিরোধীর হোক, আসলে তারা আসবে নিজেদের রাজনৈতিক হাত সেঁকতে, নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতে। আর তার জেরেই আন্দোলনের শুরু থেকেই কিন্তু এই এসএলএসটির চাকরি প্রার্থীদের আন্দোলন থেকে বরাবর দূরে থেকেছে রাজ্যের রাজনৈতিক দলগুলি। কিন্তু যখন 1 বছর পূর্ণ হয়েছে, যখন 700 দিন, 800 দিন, 900 দিন, আর যখন 1000 দিন পূর্ণ হলো, এই প্রত্যেকটা কালখণ্ডের সময় সমস্ত বিরোধী এবং শাসকের রাজনৈতিক দলের নেতানেত্রীদের সেই মঞ্চে উপস্থিত হতে আপনারা প্রত্যক্ষ করেছেন। আর যদি আপনারা ভুলে গিয়ে থাকেন, তাহলে একবার হাতে থাকা ফোনটা নিয়ে গুগলে সার্চ করে দেখতে পারেন যে এই এসএলএসটি মুভমেন্টের প্রত্যেকটা কালখণ্ড, অর্থাৎ সেই 1 বছর পূর্ণর পর থেকে 500 দিন, 600 দিন, 700 দিন, 800 দিন, 900 দিন এবং তারপর 1000 দিন, কীভাবে প্রত্যেকটা কালখণ্ডে রাজনৈতিক শাসক বা বিরোধী দলের নেতানেত্রীরা তাদের মঞ্চে গিয়ে উপস্থিত হয়েছেন, তাদের আন্দোলন কর্মসূচির পাশে দাঁড়িয়ে মিডিয়ার সামনে বড় বড় বক্তব্য রেখেছেন। কিন্তু যদি সেই বক্তব্যর সত্যি সমাধান হতো, তাহলে হয়তো এসএলএসটির এই চাকরি 1000 দিন পড়তো না। রোদ, জল, ঝড়, বৃষ্টি সব উপেক্ষা করে, শীত উপেক্ষা করে তাদেরকে হয়তো রাস্তায় বসে থাকতে হতো না। পুজো থেকে যে কোনো ধরনের উৎসব তাদেরকে হয়তো রাস্তায় আন্দোলন করে কাটাতে হতো না, যদি রাজ্যের বিরোধী এবং শাসক দুপক্ষেরই রাজনৈতিক নেতানেত্রীদের সদিচ্ছা থাকতো তাদের চাকরির বিষয়ে। এই এপিসোডের শুরুতেই আমি একটি কথা আপনাদের বলে রাখা দরকার যে আপনারা যারা মনে করছেন যে লোকসভা নির্বাচনের আগে এই এসএলএসটি চাকরি প্রার্থীরা হাতে নিয়োগপত্র পেয়ে যাবেন, তারা অত্যন্ত ভুল মনে করছেন। আশীর্বাদ দ্য ট্রুথের প্রেডিকশন বলছে লোকসভা নির্বাচনের আগে কোনো রকমেই এসএলএসটি চাকরি প্রার্থীরা তাদের নিয়োগপত্র পাবেন না। এবার এই যুক্তি কেন দিলাম সেই প্রশ্ন অবশ্যই মনে উঠছে। তার উত্তর হচ্ছে জানুয়ারি মাসের 3য় সপ্তাহে অযোধ্যার রাম মন্দিরের দরজা খুলে যেতে চলেছে। আর অযোধ্যার রাম মন্দিরের দরজা খুলে যাবার পরই হয়তো সেই সপ্তাহে বা তার পরের সপ্তাহেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। আর লোকসভা ভোটের নির্ঘণ্ট যেদিন ঘোষণা হয়, সেই দিন থেকেই, অর্থাৎ সেই দিন রাত থেকেই আদর্শ আচরণবিধি, অর্থাৎ নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হয়ে যায়। আর তা যদি লাগু হয়ে যায়, তাহলে এসএলএসটির এই আন্দোলনকারীদের চাকরির নিয়োগপত্র লোকসভা ভোটের আগে তারা কখনই হাতে পাবেন না। এখানে একটা বিষয় বলে রাখা দরকার, সোমবার ব্রাত্য বসুর সঙ্গে যখন আন্দোলনকারীদের বৈঠক হয়, আর যেখানে আন্দোলনকারীদের হয়ে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিল কুণাল ঘোষ, অর্থাৎ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, সেই বৈঠকের শেষে কুণাল ঘোষ, চাকরি প্রার্থী আন্দোলনকারীরা এবং ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনজনই একটি কথাই বলেছেন যে জট আগামী দিনে কেটে যাচ্ছে। অর্থাৎ এতদিন চাকরি প্রার্থীরা বুঝতেই পারছিলেন না আইনি জট কোথায়, তারা বুঝতে পারছিলেন না কিভাবে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। কিন্তু সোমবারের বৈঠকের পর তারা একেবারে ব্যাপারটা জলের মতন বুঝে গেছেন, তাদের মধ্যে আর কোনো প্রশ্নই নেই। তারা একেবারে বুঝে গেছেন যে এই গোটা আন্দোলন যে তারা 1000 দিনের বেশি সময় ধরে চালাচ্ছেন, যার অন্যতম একটি কারণ হচ্ছে আইনি জটিলতা, অর্থাৎ সুপ্রিম কোর্টে যে বিশেষ একটি দিন পেতে হবে, যে দিনটা পেলেই এই সমস্ত জটিলতার জট কেটে যাবে, এমনটাই দাবি করছেন ব্রাত্য বসু। এবং যার পরই 5578 জন চাকরি যাবেন বলে দাবি করছেন ব্রাত্য বসু, কারণ সেই ইচ্ছাই প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই 5578 জনকে যদি চাকরি দিতে হয়, তার জন্য প্রথম দরকার সুপ্রিম কোর্টের একটি তারিখ, আর সেই তারিখটি পেয়ে গেলেই সমস্ত আইনি জটিলতা কেটে যাবে এবং রূপালী রেখা, অর্থাৎ কুণাল ঘোষের মতে রূপালী রেখা হয়ে উঠবে সোনালী রেখায়। আর সেই সোনালী রেখার পথে হেঁটে গিয়েই এই এসএলএসটির আন্দোলনকারী চাকরি প্রার্থীরা সকলেই পেয়ে যাবেন হাতে গরম চাকরি লোকসভা নির্বাচনের আগে।
বিষয়টা শুনতে যতটা সহজ লাগছে ততটা যদি সহজ হতো তাহলে আপনাদের কি মনে হয় এই 1002 দিন ধরে এই এসএলএসটির চাকরি প্রার্থীদের সমস্ত রকম প্রাকৃতিক দুর্যোগ, সমস্ত রকমের ঋতু পরিবর্তন, উৎসবের সময়ও রাস্তায় বসে আন্দোলন করতে হতো? বাড়ির প্রিয়জনকে বাড়িতে রেখে তাদেরকে কি রাস্তায় বসে থাকতে হতো? নিজের ছেলে মেয়ে সন্তানকে রেখে দিয়ে, নিজের দুগ্ধপোষ্য শিশুকে বাড়িতে অন্যের দায়িত্বে রেখে দিয়ে একজন মাকে কি এই এসএলএসটি চাকরি প্রার্থী হিসাবে গান্ধী মূর্তির পাদদেশে বসে আন্দোলন করতে হতো? এই প্রশ্ন একবার নিজেদের করবেন, তারপরেই বুঝতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা আর কসাইয়ের মুরগি পোষার সদিচ্ছা একই ধরনের। এক্ষেত্রে ব্রাত্য বসু অনেকটা কুমিরের কান্নার মতন কাঁদছেন। তিনি ভাবছেন, তিনি লোকের সামনে এটাই তুলে ধরছেন যে তার সরকার অর্থাৎ তার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তৃণমূল কংগ্রেসের প্রচণ্ড চিন্তায় এসএলএসটি চাকরি প্রার্থীদের। প্রথমত এখানে একটা কন্ডিশন, যদি আপনাদের সত্যি চাকরি দেবার সদিচ্ছা থাকতো তাহলে তৃণমূল কংগ্রেস কেন টাকা নিয়ে চাকরি বেআইনিভাবে বিক্রি করেছে অযোগ্য প্রার্থীদের? কেন অযোগ্য প্রার্থীদের স্কুলে নিয়োগ করেছে? কেন নিজেদের নেতা মন্ত্রী, নিজেদের বিধায়ক সাংসদদের ছেলেদের স্কুলে নিয়োগপত্র দিয়েছে বেআইনিভাবে? প্রথমত এই প্রশ্নের উত্তর দিক ব্রাত্য বসু, এবং তার আগেও এই প্রশ্নের উত্তর দিক খোদ তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি যে তিনি এবং তার দলের সদস্যরা চুরি করেছেন সেটা প্রথম তারা স্বীকার করুন। এবার এটা যদি তৃণমূল নেত্রী স্বীকার করে নেন তাহলে এটা জলের মতন স্পষ্ট হবে যে চাকরির নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ এসএসসির নিয়োগের ক্ষেত্রে তার দল, তার সরকার দুর্নীতি করেছে। আর তখন এটা প্রমাণ হয়ে যাবে যে পার্থ চট্টোপাধ্যায় থেকে এসএসসি দুর্নীতিকাণ্ডে যারা যারা গ্রেফতার হয়েছেন তারা প্রত্যেকে দুর্নীতি করেছেন। অর্থাৎ এসএলএসটির এই যোগ্য চাকরি প্রার্থীদের আন্দোলনের প্রতি যদি কারোর সত্যি সদিচ্ছা থাকে তাহলে এতদিন ধরে তাদের আন্দোলন চালাতে হতো না। আর যারা মনে করছেন যে 22 তারিখ এই 10 দিনের মধ্যে তারা একটা না একটা রূপরেখা পেয়ে যাবেন এবং তারা বুঝতে পারবেন, অর্থাৎ এসএলএসটির এই চাকরি প্রার্থীরা যারা আন্দোলন করছেন রাস্তায় বসে, যাদের আন্দোলন 1002 দিনে পড়লো, তারা ভাবছেন যে 22 তারিখ দ্বিতীয় ক্ষেপের বৈঠকে গিয়ে এর একটা সমাধানের রূপরেখা পেয়ে যাবেন যা আগামী দিনে হয়ে উঠবে সোনালী রেখা, সেগুড়ে বালি। লোকসভা নির্বাচনের আগে আপনারা কোনো রকমেই চাকরি পাবেন না। যদিও সুপ্রিম কোর্টে দিন পাওয়া যায়ও শুনানির জন্য, তাও দেখবেন সেই দিন নির্বাচনী আচরণ পড়বে। আর যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্ঘণ্ট ঘোষণার পর সুপ্রিম কোর্টে এই এসএলএসটি চাকরি প্রার্থীদের যোগ্য বিচারের জন্য সুপ্রিম কোর্টের দিন ধার্য হয় এবং সেই দিন যদি সত্যি বিচার হয় তাহলেও তারা চাকরির নিয়োগপত্র পাবেন না, কারণ সেই সময় সারা দেশ জুড়ে আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাবে। আর সেই সময় যদি তৃণমূল কংগ্রেস এই চাকরি প্রার্থীদের হাতে অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় 5576 জন চাকরি প্রার্থীদের হাতে যদি নিয়োগপত্র দেওয়া হয় তখন কিন্তু বিরোধী দলেরা তৃণমূল কংগ্রেসকে ছেড়ে কথা বলবে না এবং তারা সরাসরি তখন আদর্শ আচরণবিধি উল্লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ তুলবে, নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে। আর লোকসভা নির্বাচনে তা কখনোই চাইবে না তৃণমূল কংগ্রেস বা কোনো রাজনৈতিক দলই যারা ক্ষমতায় আছেন বিভিন্ন রাজ্যে, তারা সেই রকম কোনো পরিস্থিতি লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে হোক তা কখনোই চাইবেন না। অর্থাৎ এসএলএসটি চাকরি প্রার্থীদের আন্দোলনের সঙ্গে যেমন আমরা আছি, রাজ্যের মানুষ আছে, তেমন সেই চাকরি প্রার্থীদের একটা বিষয় বলে রাখা দরকার, শাসক বিরোধীদের প্ররোচনায় শাসক বিরোধীরা যদি বলেন আপনাদের কালই আপনারা চাকরি পেয়ে যাবেন, সেই ভরসা হয়তো করার মতো আর সময় নেই। যদি সেই ভরসা হতো তাহলে 1002 দিন ধরে আপনাদের রাস্তায় বসে থাকতে হতো না। আর আপনারা যদি চাকরি পানও তা লোকসভা নির্বাচনের আগে পাবেন না, কারণ লোকসভা নির্বাচনের জন্য আপনারা অন্যতম একটি তুরপের তাস শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দলের সামনে। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।